4 মাস পর দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বেগম খালেদা জিয়া, সাথে 2 পুত্রবধূ। অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এ পর্যন্ত আটক 54। ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যম ব্যবহার করেন শেখ হাসিনা, মন্তব্য উপদেষ্টার। সাংবাদিকদের প্রশ্নের দায়িত্বশীল হবে সরকার। সরকারের অনুমোদন ছাড়া প্যাথোলজিক্যাল নমুনা বিদেশে পাঠানো যাবে না, আর্থিক অনিয়ম ও জৈব বৈশিষ্ট্য চুরির শঙ্কা। পাঁচ মাস ধরে ঝুলে আছে 43তম বিসিএস এর 227 প্রার্থীর গেজেট। 1 সপ্তাহ ধরে বঞ্চিতদের অনশন, 4 জন অসুস্থ। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছেন আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করতে প্রস্তুত বিএনপি। দলটির জ্যেষ্ঠ নেতাদের আশা, দেশে ফিরে আগের মতোই দলের নেতৃত্ব দেবেন তিনি। যানজট ও জনদুর্ভোগ এড়াতে খালেদা জিয়ার গাড়ির আশপাশে ভিড় না জমাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ, ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে আসছেন, তারই অর্থ হচ্ছে যে উনি আগের থেকে ভালো আছেন। সেজন্যই জনগণ অত্যন্ত আশাবাদী এবং উৎসাহী যে তিনি এসে তার যে দল, যে দলের চেয়ারপারসন উনি, তিনি দলকে নেতৃত্ব দিবেন। বিএনপির পক্ষ থেকে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত 11টি নির্ধারিত স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ম্যাডাম প্রায় 10 ঘন্টা যে জার্নি করে তিনি আসবেন, সে আসার পরে যদি বাসায় তার পৌঁছাতে আরও 4-5 ঘন্টা লেগে যায়, তাহলে ম্যাডাম শারীরিকভাবে আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। এই জায়গাটাকে আমরা মাথায় রেখে আমরা মোটরসাইকেল বহর নিয়ে যাতে কেউ না আসে এবং গাড়ির সামনে কেউ হাঁটবেন না, এবং সামনে একটি আমাদের খোলা জিপের মতো একটা ভ্যানের মতো থাকবে, সেখানে বলা হবে মাইকে যাতে রাস্তাটি যাতে কেউ যানজটের সৃষ্টি না করে। ভিড় ও জনদুর্ভোগ এড়াতে সড়কের পাশে দাঁড়ানো সহ দেয়া হয়েছে নানা পরামর্শ। পরীক্ষা আছে আপনার এসএসসির 2টা সাবজেক্ট পড়ে, তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, কোনো রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে সকাল 10:30টায় দেশে ফেরার কথা খালেদা জিয়ার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার সরকারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই আপনার কাছে, বিএনপি নেত্রী খালেদা জিয়া স্থানীয় সময় অনুযায়ী কখন রওনা হয়েছেন এবং কখন এসে বাংলাদেশে পৌঁছবেন? ধন্যবাদ। বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন, তিনি ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন এবং কিছুক্ষণ পরেই, হয়তো আর 10 মিনিট পরেই সেটি যাত্রা শুরু করবে। এবং তাকে স্বাগত জানানোর জন্য আপনার এয়ারপোর্টে অসংখ্য নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং ইতিমধ্যে এটা উনি যখন পৌঁছেছেন আরো প্রায় 1.5 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন এবং তারও 2 ঘন্টা আগে থেকে অসংখ্য ইউকে বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা সেখানে ভিড় জমায় এবং রাস্তার দুই পাশে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান
এবং তিনি জানেন যে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে তিনি এখন দেশে ফিরছেন এবং তার সাথে আম পরিবারের সদস্যরা রয়েছেন। বিশেষ করে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান এবং আরাফাত রহমানের সহধর্মিণী শর্মিলা রহমান এবং তার যে চিকিৎসকরা রয়েছেন ডাক্তার জাহিদের নেতৃত্বে বেশ কয়েকজন এবং ইউকে বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারাও এই বিমানে যাচ্ছেন। আর বাইরে দাঁড়িয়ে যারা আপনার শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য, তাদের মধ্যে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন। বিশেষ করে ইউকে বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দরা ছিলেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে এসে জড়ো হন এবং তারা বেগম খালেদা জিয়াকে বিদায় শুভেচ্ছা জানান। জি, বিমানবন্দরে পরিবারের কারা তাকে বিদায় জানিয়েছেন এবং যারা নেতা কর্মী তারা অভ্যর্থনা জানিয়েছেন, বিদায় জানিয়েছেন, তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা তিনি দিয়েছেন? সেখানে বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র ইউকে বিএনপির নেতাকর্মীরাই দাঁড়িয়ে কথা বলেছেন, স্লোগান দিয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তৃতা বা কোনো ধরনের বার্তার কথা বলা হয়নি। তবে ইউকে বিএনপির নেতৃবৃন্দ বলেছেন যে বেগম খালেদা জিয়া যেহেতু এখন আগের চেয়ে সুস্থ, সেজন্য দেশে ফিরছেন এবং তিনি নিজের ইচ্ছাই দেশে ফিরছেন খুব দ্রুত এবং চিকিৎসকরাও বলেছেন যে তিনি আগের চেয়ে অনেক মানসিকভাবে ভালো আছেন এবং শারীরিকভাবেও আগের চেয়ে অনেক সুস্থ রয়েছেন। বিশেষ করে ডাক্তার জাহিদ, যিনি বিএনপি চেয়ারপারসনের এই পুরো চিকিৎসার দেখভাল করছেন, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি সাংবাদিকদের সামনে আলাদা করে বলেছেন বিভিন্ন সময়ে, বিশেষ করে যে কি অবস্থা খালেদা জিয়ার, তিনি শারীরিকভাবে কি অবস্থায় রয়েছেন এবং তার যে এই বার্ধক্যজনিত রোগ বা দীর্ঘ সময় তিনি যে বিভিন্ন রকমের কারাবন্দী থাকা অবস্থায় এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রকমের যে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, সেগুলো কিভাবে আগের চেয়ে ভালো রয়েছে এবং কিভাবে সেগুলোর চিকিৎসা হয়েছে এবং তিনি বাংলাদেশে গিয়ে কিভাবে সেগুলো আরো ভালোভাবে দেখাশোনা করবেন এবং তিনি রাজনীতিতে কতটুকু অংশগ্রহণ করতে পারবেন বা বেগম খালেদা জিয়া আগের মতো যে সেই পুরোনো দিনে তার যে লং টাইম রাজনৈতিক ক্যারিয়ার, সেই লং যে রাজনৈতিকভাবে যে অংশগ্রহণ, সেটা হয়তো খুব বেশি তিনি পারবেন না, কিন্তু তিনি আগের চেয়ে রাজনৈতিক বিষয়ে হয়তো সিদ্ধান্ত দেওয়া এবং অংশগ্রহণের কিছুটা। জি, জনাব মাহবুবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাল সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত সিএনজি ও মোটরসাইকেল চলবে, জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সময় যান চলাচল বিষয়ে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফুটপাতে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে। উত্তরা ও মিরপুরের বাসিন্দাদের এয়ারপোর্ট সড়কের বিকল্প হিসেবে মেট্রো রেলের উত্তর স্টেশন থেকে ডিওএইচএস হয়ে এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে মিরপুর বেড়ি বাঁধ দিয়ে চলাচল করতে বলা হয়েছে। মহাখালী থেকে ময়মনসিংহ টাঙ্গাইলের বাস মিরপুর গাবতলী সড়ক হয়ে চলাচল করবে। এছাড়া সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হালকা যানবাহন সেনানিবাসের রাস্তায় চলতে পারবে। গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সন্ধ্যায় 100 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা করে দলটির সদর থানার আহ্বায়ক আল আমিন খন্দকার। এর আগে রোববার রাতে নগরীর চান্দনা চৌরাস্তা থেকে 54 জনকে আটক করে পুলিশ। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সন্ধ্যায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাতের গাড়িতে হামলা চালালে কাঁচ ভেঙে তার হাত কেটে যায়। প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। বাসন থানা পুলিশ জানিয়েছে 10 থেকে 12 জন সন্ত্রাসী হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায়। এদিকে হামলার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, এই জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এরকম ঘটনা ভবিষ্যতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে।
যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়ার সংবাদ মাধ্যমের বিষয়ে তদন্ত হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের অস্ত্র হিসেবে শেখ হাসিনা গণমাধ্যমকে ব্যবহার করেছেন। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা পর্যালোচনার আশ্বাস দেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার সাংবাদিক ও তাদের স্বজনরা। বলেন, গণহত্যায় জড়িত অনেক পুলিশ গ্রেপ্তার হয়নি এখনো। সেমিনারে জানানো হয়, 15 বছরে 61 জন সাংবাদিক খুন হয়েছেন, সর্বোচ্চ 8 জন নিহত 2024 সালে। 1.5 দশকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 44 ধাপ পিছিয়েছে দেশ, তবে এবছর এগিয়েছে 16 ধাপ। গণমাধ্যমের দুর্দশার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারই দায়ী বলেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা। রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনারা প্রত্যাহার করুন। আমি বারবার বলছি, আমি নিজেও কিন্তু এখনো আসামি। ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। একই ব্যক্তি বা দল বছরের পর বছর, যুগের পর যুগ, দশকের পর দশক তারা যাতে ক্ষমতায় না থাকতে পারে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, আর্থিকভাবে স্বনির্ভর না হলে গণমাধ্যমের স্বাধীনতা আরো বিপন্ন হবে। তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। তথ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে 266টি মামলার মধ্যে 74টি হয়রানির এবং 29টি ব্যক্তিগত কারণে করা হয়। ট্রাইব্যুনালে 4টি মামলায় আসামি কয়েকজন। তথ্য উপদেষ্টা জানান, হয়রানিমূলক মামলা পর্যালোচনা হবে। পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। উপদেষ্টা বলেন, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থানকে আন্দোলন লেখে, যা কাম্য নয়। সরকার কোনো সংবাদ মাধ্যমকে মব সন্ত্রাসের শিকার হতে দেয়নি বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মেলার জানান, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটের জন্য কোনো পক্ষকে চাপ দেবে না ইইউ। সকালে জাতীয় প্রস্তাবে ডিক্যাবের আলোচনায় রাষ্ট্রদূত জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা তাগিদ দেন। বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের যাত্রায় পাশে থাকবে ইউরোপের 27টি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের আলোচনায় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পট পরিবর্তন রাষ্ট্র পুনর্গঠনের বড় সুযোগ এনেছে। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে জোটের মতামত তুলে ধরেন তিনি। জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইইউ। আন্তর্জাতিক মানের ভোট আয়োজনে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে তা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কারো ওপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলেই আমরা আশা করি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের তাগিদ দেন রাষ্ট্রদূত। বলেন, বিচার প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে, তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারকে সমর্থন করি, তবে বিচার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ায় ন্যায্যতা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ইউরোপের পাচারকৃত অর্থ ফেরত আনার সময় সাপেক্ষ হলেও বিভিন্ন দেশের সঙ্গে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগের পরামর্শ ইইউ রাষ্ট্রদূতের। এছাড়া
নারী সংস্কার কমিশন নিয়ে বিতর্ক রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে ইইউ। তবে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে গুরুত্ব দেয় জোটটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তিনি। সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ সময় সিইসি জানান, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ, আইন কানুন মেনে নির্বাচন পরিচালনা করা হবে বলেও জানান এএমএম নাসির উদ্দিন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব, সে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না। রোগীর প্যাথোলজিক্যাল স্যাম্পল বা জৈব নমুনা পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে সরকারের অনুমোদন লাগবে। এই ব্যাপারে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর্থিক অনিয়ম আর নাগরিকদের জৈব বৈশিষ্ট্য চুরির শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা দেশেই হয়। এসব পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার আছে কয়েক হাজার, তবে বেশিরভাগেরই পরীক্ষার মান নিয়ে আছে প্রশ্ন। এজন্য ক্যান্সার সহ বেশ কিছু জটিল রোগের উন্নত চিকিৎসায় রোগীর নমুনা পাঠাতে হয় দেশের বাইরে। এসব নমুনা পাঠাতে সরকারের অনুমোদন নেওয়া হয় না, তাই কারা কিভাবে পাঠায় সেই তথ্য জানে না সরকার। এই প্রক্রিয়াকে শৃঙ্খলায় আনতেই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জারি। আমাদের জনগণের কোনো নিজস্ব কোনো স্যাম্পল বিদেশে গবেষণাকারী চলে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই। এই কারণে বলছে যে আমরা এই সকল স্যাম্পল যদি পাঠাতে হয় তাহলে বৈধ অনুমতি পত্রের মাধ্যমে পাঠাতে হবে। সেই অনুমতি পত্রের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত, অনুমতির সঙ্গে আমাদের বাংলাদেশ ব্যাংক জড়িত, অনুমতির সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরো জড়িত। আমি মনে করি সবার সঙ্গে কথা বলে বৈধ অনুমতির মাধ্যমে পাঠাতে হবে। নির্বিচারে বিদেশে নমুনা পাঠালে দেশের জন্য ঝুঁকি তৈরি হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে অনুমোদন নিতে গিয়ে রোগীরা যেন ভোগান্তিতে না পড়েন, খেয়াল রাখার তাগিদ তাদের। যে এ ব্যাপারে একটা সুস্পষ্ট নীতিমালা তৈরি হওয়া উচিত, কারণ এর সঙ্গে কোনো ঝুঁকি জড়িত থাকে এবং বায়োলজিক্যাল স্যাম্পল জড়িত সাথে আমাদের জেনেটিক যে প্রবণতা বা আমাদের যে জেনেটিক বৈশিষ্ট্য সেগুলো পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেটা কিন্তু নিরাপত্তা ঝুঁকি তৈরি করে দেশের জন্য। দেশের বাইরে নমুনা পাঠাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের এককভাবে অনুমোদন নেই। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মাস ধরে ঝুলে আছে 43তম বিসিএস এর 227 প্রার্থীর গেজেট। সরকার থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলো, এখনও গেজেট হয়নি এসব প্রার্থীর। দাবি আদায়ে 1 সপ্তাহ ধরে অনশন করছেন বঞ্চিতরা। এতে 4 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 43তম বিসিএস এর প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে 2023 সালের 26 ডিসেম্বর 2163 জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। ভেরিফিকেশন শেষে 99 জনকে বাদ দিয়ে গত বছরের 15 অক্টোবর 2064 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবার 30 ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত 2163 প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত 40 জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত 227 জন সহ 267 জনকে বাদ দিয়ে 1896 জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 5 মাস ধরে এসব প্রার্থী তাদেরকে গেজেটভুক্ত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল। সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার 1 সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বেশ কয়েকজন প্রার্থী। নিউজ হচ্ছে বা এত কিছু হচ্ছে, তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কনসার্ন পাই নাই। শুধুমাত্র আশাই দেওয়া হয়েছে, কিন্তু আশার কোনো বাস্তবায়ন তো নাই।
গেজেট বঞ্চিতরা বলছেন যারা নির্দোষ তাদের সবাইকে গেজেটভুক্ত করতে হবে। বিসিএস হওয়ার পরে চাকরিতে যোগ দিতে না পারায় সামাজিকভাবে হেয় হতে হচ্ছে। তাদের গেজেট নিশ্চিত করা এবং সরকারি চাকরির যে ভেরিফিকেশন নীতিমালা আছে সেটি স্বচ্ছ করা। 2-3 কর্মদিবসে যে কাজটা হয়ে যায় সেই কাজটা আজকে 4 মাস পেরিয়ে 5 মাসেও হচ্ছে না। আমাদের নিজেদের গ্যাজেট ফিরে পাওয়ার জন্য আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। শিক্ষকরা বলছেন নিরপরাধদের চাকরি থেকে বঞ্চিত করা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক। কোনো লিগ্যাল গ্রাউন্ড ছাড়া, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া যারা এত বছর ধরে এত সাধ্য সাধনার পর একটা সরকারি চাকরি পেল, তাদেরকে এই ধরনের অন্যায়ভাবে বঞ্চিত করা, এটা আমার কাছে মনে হয় একটা অমার্জনীয় অপরাধ। এদিকে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং সেন্টারের বেসমেন্টের আগুন 1 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করে 9টি ইউনিট। এ সময় 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে সন্ধ্যা 6:45টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে যোগ দেয় আরও 6টি ইউনিট। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ভবনটি থেকে 18 জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এদের মধ্যে 7 জন পুরুষ, নারী 9 জন আর শিশু 2 জন। কিছুক্ষণ পর 3-4টা ব্লাস্ট হয়েছে, বিকট আওয়াজ আর কালো ধোঁয়া ছেয়ে গেছে। পার্কিং এর ভিতরেই সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, আপনার হলো কালো ধোঁয়া থেকে আগুন আস্তে আস্তে উৎপন্ন হচ্ছিল। ফায়ার সার্ভিস পুরা এটা আস্তে আস্তে নিভে ফেলাইছে, কোনো এলাকা হচ্ছে ধোঁয়াতে অন্ধকার ছিল। গেল এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে 9.17%। মার্চ মাসের তুলনায় কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। সোমবার পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। বিবিএস এর তথ্য বলছে এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.18% কমেছে গত মার্চ মাসে, যেটি ছিল 9.35%। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে 8.63%, মার্চ মাসে যেটি ছিল 8.93%। গেল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমে 9.61% দাঁড়িয়েছে। গ্রাম ও শহরাঞ্চলের সার্বিক মূল্যস্ফীতিও কমেছে এপ্রিলে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মোহাম্মদ সাকিবের। এর আগে রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সাকিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়, পরে তার মৃত্যু হয়। স্বজনরা বলছেন সীমান্ত এলাকায় বেড়াতে গিয়েছিলেন সাকিব, তবে প্রশাসন বলছেন দুজনেই চোরা কারবারের সঙ্গে জড়িত। ঘুরতে গেছে, যাওয়ার পরে গুলি দিছে। বিএসএফ বাংলাদেশ আইসা গুলি করে মাইরা বিএসএফ চলে গেছে। তারপরে পাবলিকে দেখে আমার বাইরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে ভারত। সে সঙ্গে আরও 16টি ব্যাটালিয়ন গঠনের জন্য মোদী সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব ব্যাটালিয়নে প্রায় 17,000 সদস্য যুক্ত হবেন। সোমবার ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায় এর মধ্যে পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে এটি বিএসএফ এর জন্য বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সীমান্তের এই 2 ফ্রন্টে বর্তমানে আধা সামরিক বাহিনীর 193টি ব্যাটালিয়ন রয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে রয়েছে 1000-এর বেশি সেনা। নতুন ব্যাটালিয়নগুলো সীমান্তে পাহারার মতো প্রাথমিক দায়িত্ব পালনে বিএসএফকে সহায়তা করবে। নিরাপত্তা জোরদার ও নজরদারি আরও উন্নত করতে ফরওয়ার্ড হেডকোয়ার্টারের একটি জম্মুতে, অপরটি মিজোরামে স্থাপন করা হবে। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য।